নমস্কার বন্ধুরা, ওয়ার্ল্ড নিউজ বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। চলে আসি সংবাদ শিরোনামে। সম্পর্ক মজবুত হলো দিল্লি ও মস্কোর, বাড়বে দ্বিপাক্ষিক সহযোগিতা। চীন থেকে মুখ ফিরিয়ে ভারতকে পাশে চায় নেপাল, মজবুত হতে চলেছে দুই পড়শি দেশের সম্পর্ক। ভারতকে আগের থেকে বেশি শেয়ারে বন্দর চুক্তির বার্তা শ্রীলঙ্কার। কাশ্মীর ইস্যু নিয়ে বাহ্যিক হস্তক্ষেপ বরদাস্ত নয়, ওআইসিকে কড়া বার্তা দিল ভারত। নাভালনিকে হত্যার চেষ্টা রাশিয়ার, পুতিনের বিরুদ্ধে পদক্ষেপ বাইডেনের। 2050 সালের মধ্যে শ্রবণ শক্তি হারাবে বিশ্বের প্রতি 4 জনের একজন, চাঞ্চল্যকর তথ্য হুইয়ের রিপোর্টে। নতুন প্রজেক্ট নাসার, মহাকাশে পাড়ি দিচ্ছে 30 স্তরীয় সাবঅরবিটাল রকেট। চলে আসি বিস্তারিত খবরে। সম্পর্ক মজবুত হলো দিল্লি ও মস্কোর, বাড়বে দ্বিপাক্ষিক সহযোগিতা। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এবার রাশিয়াকে পাশে পেল নয়াদিল্লি। আলোচনা চলছিল বেশ কিছুদিন ধরেই, কিন্তু আমেরিকার নেতৃত্বাধীন কোয়াড গোষ্ঠীতে ঢুকতে চায়নি রাশিয়া। ভারতের সঙ্গে পৃথকভাবে দৌত্য চালিয়েছে তারা। বিদেশ মন্ত্রক সূত্রের খবর, গত সপ্তাহে বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা মস্কো সফরে বিষয়টি চূড়ান্ত করেছেন। স্থির হয়েছে, আসিয়ানভুক্ত রাষ্ট্রগুলিকে কেন্দ্রে রেখে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাণিজ্য এবং যোগাযোগ বাড়ানোর ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াবে ভারত এবং রাশিয়া। সূত্রের খবর, শ্রিংলার সফরে রুশ নেতৃত্বের সঙ্গে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে দুতরফের। মস্কো জানিয়েছে, আমেরিকার নেতৃত্বাধীন উদ্যোগ তাদের স্বার্থের পরিপন্থী। তবে ভারতের সঙ্গে গাঁটছড়া বেঁধে অতিমারী পরিস্থিতিতে অর্থনীতির পুনর্গঠনের জন্য কাজ করতে আগ্রহী মস্কো। ভারত এক্ষেত্রে নিজেদের অবস্থানকে স্পষ্ট করে জানিয়েছে, উন্মুক্ত, উদার এবং সবাইকে সঙ্গে নিয়ে ভারত প্রশান্ত মহাসাগরীয় নীতিকে সামনে রেখেই এগোতে উৎসাহী। কূটনৈতিক শিবিরের মতে, ইউরেশিয়া, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং পূর্ব ইউরোপ, এই 3টি অঞ্চলেই রাশিয়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাশিয়ার সঙ্গে কৌশলগত যোগাযোগ বাড়ানোটা তাই নয়াদিল্লির অগ্রাধিকারের মধ্যেই পড়ে। চীন থেকে মুখ ফিরিয়ে ভারতকে পাশে চায় নেপাল, মজবুত হতে চলেছে দুই পড়শি দেশের সম্পর্ক। গত বছর চীনের উস্কানিতে ভারতের সঙ্গে মানচিত্র বিবাদে জড়িয়ে পড়েছিল নেপাল। পাহাড়ি দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি কার্যত খোলা চ্যালেঞ্জ জানিয়েছিলেন নয়াদিল্লিকে, কিন্তু তারপর পাল্টে গিয়েছে সমীকরণ। কাঠমান্ডুর উপর লাগাতার চাপ বাড়িয়েছে ভারত। পাশাপাশি নেপাল কমিউনিস্ট পার্টির অন্দরে চলা কলহের জেরে অবস্থান পাল্টেছেন ওলি। এহেন পরিস্থিতিতে নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী বাবুরাম ভট্টরাই সাফ জানিয়ে দিয়েছেন, তার দেশে চীনের প্রভাব বাড়ছে, তবে ভারতের জায়গা কেউ নিতে পারবে না। সম্প্রতি স্বাস্থ্য পরীক্ষার জন্য দিল্লি এসেছেন ভট্টরাই। চীনের উস্কানিতে ভারত ও নেপালের মধ্যে সম্পর্কে যে তিক্ততা এসেছে তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, দিল্লিতে অনেকেই মনে করেন নেপাল চীনের প্রতি ঝুঁকে। এই ধারণা সঠিক নয়। ঐতিহাসিকভাবে আমরা কিন্তু ভারত ঘনিষ্ঠ, চীনও আমাদের বন্ধু, কিন্তু ওদের সঙ্গে আমাদের আদান প্রদান অনেক কম। হ্যাঁ, চীনের প্রভাব বেড়েছে, তবে ভারতের জায়গা কেউ নিতে পারবে না। কালাপানিতে ভারত নেপাল সীমা বিবাদ নিয়ে এদিন নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী বলেছেন, যা হয়েছে তা ঠিক নয়। দুদেশের মধ্যে ঐতিহাসিক ও বাণিজ্যিক সম্পর্ক রয়েছে, কিভাবে তা তৃতীয় কোনো পক্ষের জন্য ধাক্কা খেতে পারে? আমি মনে করি ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত গভীর, তাই ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় না রাখলে রাজনৈতিকভাবে নেপাল স্থিতিশীল হতে পারবে না। উল্লেখ্য, নেপালে তুঙ্গে রাজনৈতিক অস্থিরতা। অন্যমাত্রা পেয়েছে শাসক দল নেপাল কমিউনিস্ট পার্টির অভ্যন্তরীণ কলহ। প্রচণ্ড বনাম অলি সংঘাতে রীতিমতো বিপর্যস্ত সরকারি কাজকর্ম। এহেন পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে ক্ষমতা ত্যাগ করতে নারাজ কেয়ারটেকার প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। গত 20 ডিসেম্বর জরুরি বৈঠক ডেকে সরকার ভেঙে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেন কেপি শর্মা ওলির মন্ত্রিসভার সদস্যরা। 7 জন মন্ত্রী পদত্যাগ করার সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারীর কাছে সংসদ ভেঙে দেওয়ার সুপারিশ করেন প্রধানমন্ত্রী ওলি। এরপরই তাতে সায় দিয়ে সংসদ ভেঙে আগামী নির্বাচনের দিন ঘোষণা করা হয় নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারীর অফিস থেকে। তারপরই সুপ্রিম কোর্টে জাতীয় সংসদ খারিজের জন্য জারি করা বিজ্ঞপ্তির বৈধতা নিয়ে প্রশ্ন তুলে হলফনামা জমা দেন বর্ষিয়ান আইনজীবী কৃষ্ণ প্রসাদ ভান্ডারী।
এরপরই একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে সুপ্রিম কোর্টে চলা এই সংক্রান্ত মামলাকে নাটক বলে কটাক্ষ করেন নেপালের কেয়ারটেকার প্রধানমন্ত্রী ওলি। ভারতকে আগের থেকে বেশি শেয়ারে বন্দর চুক্তির বার্তা শ্রীলঙ্কার। বন্দর তৈরি করতে ভারত ও জাপানের সঙ্গে চুক্তি করেছিল বিজেপি। পরে দেশের অন্দরে বিক্ষোভের মুখে পড়ে সেই চুক্তি বাতিল করে কলম্বো। আর সেই ঘটনাকে খুব একটা ভালো চোখে দেখেনি নয়াদিল্লি। এবার কূটনৈতিক সামঞ্জস্য রাখতে অন্য একটি বন্দর তৈরি করতে ভারতকে বিনিয়োগের আহ্বান জানাচ্ছে শ্রীলঙ্কা। ভারত ও জাপানকে বিনিয়োগের জন্য আহ্বান জানানো হয়েছে। মঙ্গলবার সেই চুক্তির বিষয়টা সামনে এসেছে। যদিও ভারত ও জাপান এখনো পর্যন্ত এই বিষয়ে মুখ খোলেনি। একদিকে ঋণের দায়ে একটি বন্দর চীনকে লিজ দিয়েছে শ্রীলঙ্কা, অন্যদিকে কলম্বো ইন্টারন্যাশনাল কন্টেনার টার্মিনালে অংশীদারিত্ব রয়েছে চীনের। ভারত মহাসাগরের গুরুত্বপূর্ণ জায়গায় শ্রীলঙ্কার অবস্থান হওয়ায় এই দ্বীপরাষ্ট্র প্রতিবেশীদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। শ্রীলঙ্কার সরকারি মুখপাত্র কেহেলিয়া রাম্বুকেবলা এদিন জানিয়েছেন, ওয়েস্ট কন্টেনার টার্মিনাল নির্মাণ নিয়ে ভারত ও জাপানের সঙ্গে আলোচনা চলছে। তিনি আরও জানিয়েছেন, নতুন বন্দরে 85% অংশীদারিত্ব থাকবে ভারত ও জাপানের। কলম্বো ইন্টারন্যাশনাল কন্টেনার টার্মিনালের ক্ষেত্রে ঠিক যতটা অংশীদারিত্ব রয়েছে চীনের। তবে ভারত ও জাপানের মধ্যে অংশীদারিত্বের ভাগাভাগি কিভাবে হবে তা এখনও ঠিক হয়নি। এর আগে শ্রীলঙ্কার ইস্ট কন্টেনার টার্মিনাল যৌথভাবে তৈরি করার কথা ছিল ভারত, জাপান ও শ্রীলঙ্কার। সেখানে 49% শেয়ার থাকত ভারত ও জাপানের হাতে এবং সিংহভাগ শেয়ার থাকত শ্রীলঙ্কার হাতে। কিন্তু রাজাপক্ষ সরকারের এমন সিদ্ধান্ত ভালো চোখে দেখছিল না সে দেশের ট্রেড ইউনিয়নগুলো। তাদের দাবি, বন্দরের 100% শেয়ার থাকা উচিত কলম্বোর হাতেই। সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে একজোট হয় সেদেশের 23টি ট্রেড ইউনিয়ন। আর সেই সঙ্গে ট্রেড ইউনিয়নগুলিকে সমর্থন করে শ্রীলঙ্কার বিরোধী দলগুলিও। এমনকি শাসক দলের বেশ কয়েকজন নেতার সমর্থনও ছিল এই বিক্ষোভে। আর তাতেই আরও জোরদার হয় আন্দোলন। এরপর ওই চুক্তি বাতিল করা হয়। 2019-এ ভারত, জাপান ও শ্রীলঙ্কার এই চুক্তি স্বাক্ষরিত হয়। ভারতের আদানি গ্রুপের হাতে ছিল দায়িত্ব। এই চুক্তি বাতিল হয়ে যাওয়ায় কড়া প্রতিক্রিয়া দেয় ভারত। তবে নতুন চুক্তির অফারে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেয়নি ভারত কিংবা জাপান। কাশ্মীর ইস্যু নিয়ে বাহ্যিক হস্তক্ষেপ বরদাস্ত নয়, ওআইসিকে কড়া বার্তা দিল ভারত। কাশ্মীর ইস্যুতে মুসলিম দেশগুলির সবথেকে বড় সংগঠন অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশনকে কড়া জবাব দিল ভারত। জানিয়ে দিল, জম্মু ও কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ ইস্যু, তাই এ বিষয়ে কোনো মন্তব্য করার অধিকার নেই ওআইসির। আরও অভিযোগ, পাকিস্তানের হয়ে ভারত বিরোধী কাজে লিপ্ত হচ্ছে সংগঠনটি। মঙ্গলবার রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিলে ভারতের প্রতিনিধি পওয়ান কুমার রাধে জানান, জম্মু ও কাশ্মীর নিয়ে ওআইসির মন্তব্যকে প্রত্যাখ্যান করছে ভারত। কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ ইস্যু, এ নিয়ে ওআইসির মন্তব্য করার কোনো অধিকার নেই। তার আরও অভিযোগ, পাকিস্তান এই ইসলামিক সংগঠনকে অপব্যবহার করছে, নিজের সুবিধামতো ব্যবহার করছে। উল্লেখ্য, কয়েকদিন আগেই ওআইসিতে কাশ্মীর প্রসঙ্গ উঠবে না বলেই খবর প্রকাশিত হয়। এটা পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বড় কূটনৈতিক জয় হিসেবেই দেখছিলেন বিশ্লেষকরা। কিন্তু কূটনীতিকদের একাংশের আশঙ্কা সত্যি করে বৈঠকের প্রথম দিনেই কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন করেন সৌদি আরব, তুরস্ক, নাইজারের বিদেশমন্ত্রী। এক্ষেত্রে আন্তর্জাতিক বিশ্লেষকদের মনে হচ্ছে ওআইসি মূলত সৌদি আরবের নির্দেশে নিয়ন্ত্রিত হয়। মুসলিম বিশ্বের আধিপত্য বগলদাবার করে রাখতে মরিয়া রিয়াদ। অথচ এবার প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে আসছে রেসেপ তাইপ এরদোগানের তুরস্ক। তাই ওআইসি বৈঠকে সৌদি আরব কাশ্মীর প্রসঙ্গ না তুললেও সুযোগ কাজে লাগিয়ে আগেভাগেই তা করে ফেলত তুরস্ক। ফলে পাকিস্তানের প্রতি সমর্থন চাইতে মুসলিম বিশ্বের অভ্যন্তরীণ রাজনীতির জন্যই উঠে এসেছে কাশ্মীর প্রসঙ্গ। এদিন রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে ওআইসি এর তীব্র নিন্দা করল ভারত। উল্টে পাকিস্তানের বিরুদ্ধে এই ফোরামকে কাজে লাগানোর অভিযোগ আনা হলো। নাভালনিকে হত্যার চেষ্টা রাশিয়ার, পুতিনের বিরুদ্ধে পদক্ষেপ বাইডেনের। বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পরেই চাপ বাড়ল রাশিয়ার উপর। রাশিয়ার বিরোধী নেতা নাভালনির ওপর রুশ প্রশাসন বিষ প্রয়োগ করেছে বলে অভিযোগ উঠেছে। তার জেরে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা জারি করল বাইডেন প্রশাসন। মঙ্গলবার মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিংকেন জানিয়েছেন, রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনিকে নার্ভ এজেন্ট প্রয়োগ করে হত্যা করার চেষ্টা করেছিল রুশ প্রশাসন। রুশ প্রশাসনের বিরুদ্ধে বিরোধীদের নার্ভ এজেন্ট প্রয়োগ করে হত্যা করার একাধিক অভিযোগ আনা হয়েছে। জানা গিয়েছে, বাইডেন প্রশাসন রাশিয়ার 7 উচ্চপদস্থ সরকারি আধিকারিকের ব্যাংক অ্যাকাউন্ট ও সম্পত্তি বাজেয়াপ্ত করছে।
পাশাপাশি রাশিয়ার জৈবিক ও রাসায়নিক অস্ত্র তৈরি করে এমন 13টি সংস্থার উপর মার্কিন প্রশাসন নিষেধাজ্ঞা জারি করেছে। আরও জানা গিয়েছে 20 আগস্ট সাইবেরিয়া থেকে মস্কো ফেরার সময় বিমানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন নাভালনি। সেই সময় ওমস্ক শহরে জরুরি অবতরণ করানো হয় বিমানের। তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চিকিৎসার জন্য তাকে জার্মানিতে নিয়ে যাওয়া হয়। সেই সময় নাভালনি কোমায় চলে যান। জার্মানির চিকিৎসকরা জানান, নাভালনিকে নার্ভ এজেন্ট প্রয়োগ করা হয়েছিল। ধীরে ধীরে নাভালনি সুস্থ হয়ে ওঠেন। রাশিয়াতে ফিরলে তাকে গ্রেফতার করা হতে পারে জেনেও তিনি মস্কোতে ফিরে আসেন। মস্কোতে ফিরে আসার সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করে রুশ প্রশাসন। নাভালনির মুক্তির দাবিতে রাশিয়ার বিভিন্ন জায়গায় এখনও বিক্ষোভ চলছে। 2050 সালের মধ্যে শ্রবণ শক্তি হারাবেন বিশ্বের প্রতি 4 জনে 1 জন। চাঞ্চল্যকর তথ্য হু এর রিপোর্টে। বিশ্বের জনসংখ্যার মধ্যে প্রতি 4 জনে 1 জন কানের সমস্যায় ভুগবেন, অর্থাৎ ঠিকমতো শুনতে পাবেন না। 2050 সালের মধ্যেই এই পরিস্থিতি আসতে চলেছে জানিয়ে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা তথা হু। এই শোনা সংক্রান্ত বিষয়ে প্রথম বিশ্বভিত্তিক রিপোর্ট প্রকাশ করেছে হু। তাতে বলা হয়েছে, বিশ্বের অন্তত 700 মিলিয়ন জনগণ ঠিকমতো কানে শোনার জন্য বিভিন্ন যন্ত্রের শরণাপন্ন হবে, অথবা কেউ কেউ রিহ্যাবের পরিষেবাও নিতে পারেন, যদি না সঠিক পদক্ষেপ করা হয়। আজ 3রা মার্চ বিশ্ব শ্রবণ দিবস। WHO ইতিমধ্যেই এই শ্রবণ সংক্রান্ত সমস্যাকে চিহ্নিত করতে পেরে তার সমাধানের রাস্তাও নিশ্চিত করেছে। এজন্য প্রত্যেকটি দেশ সেখানকার নাগরিকদের জন্য ইউনিভার্সাল স্বাস্থ্য কভারেজ বন্দোবস্ত করবে। নতুন প্রজেক্ট নাসার, মহাকাশে পাড়ি দিচ্ছে 30 স্তরীয় সাব অরবিটাল রকেট। মঙ্গলযান পার্সিভিয়ারেন্সের পর এবার লক্ষ্য রকেটের উৎক্ষেপণ। নাসার পরবর্তী প্রজেক্ট 30 স্তরীয় সাব অরবিটাল সাউন্ডিং রকেট। এর কাজ মূলত পৃথিবীর সীমানা শেষের অংশে আয়োনাইজেশনের ভূমিকা ও গুরুত্ব খতিয়ে দেখা। পৃথিবীর বায়ুমণ্ডল ছাড়িয়ে মহাকাশের সীমানা শুরুর জায়গাতেই কাজ করবে এই রকেট। তথ্য পাঠাবে সেই বিস্তীর্ণ এলাকার আয়োনাইজেশনের। 3রা মার্চ বিকেলে ভার্জিনিয়ার ওয়ালফস ফ্লাইট ফেসিলিটিতে নাসার ডিপার্টমেন্ট অফ ডিফেন্সের লঞ্চ প্যাড থেকে উৎক্ষেপণ করা হবে এই 30 স্তরীয় সাব অরবিটাল সাউন্ডিং রকেট। ভূপৃষ্ঠ থেকে প্রায় 500 মাইল ওপরে উঠে প্রাথমিকভাবে কাজ শুরু করবে রকেটটি। পৃথিবী থেকে নির্গত বাষ্প ও পৃথিবীর বায়ুমণ্ডলের উত্তাপের পরিমাণ নির্ধারণ করতে বড় ভূমিকা নিতে চলেছে সাব অরবিটাল রকেট। মহাকাশের সীমানায় পৌঁছে কিছু বাষ্প ছাড়বে রকেটটি, তবে তা ক্ষতিকারক নয় বলেই খবর। ওই এলাকার বাসিন্দারা সামান্য রঙিন কিছু মেঘ তৈরি হতে দেখতে পারেন। রকেটের ছাড়া বাষ্প থেকেই তা তৈরি হবে বলে জানিয়েছে নাসা, তবে খুব দ্রুত তা বাতাসে মিলিয়ে যাবে। ঠিক কখন ওই রকেটকে উৎক্ষেপিত করা হবে সে সম্পর্কে সঠিকভাবে কিছু জানায়নি নাসা। তবে এই লঞ্চ প্রক্রিয়া ইন্টারনেটে সরাসরি সম্প্রচার করবে না নাসা। এমনকি সাধারণ দর্শকদের জন্য ভার্জিনিয়ার ওয়ালফস ফ্লাইট ফেসিলিটি খুলে দেওয়া হবে না। এদিকে দিন কয়েক আগেই জানা গিয়েছে এক মহিলা বিজ্ঞানী এমন একটি নতুন ফিউশন রকেট ডিজাইন করেছেন যা 10 গুণ বেশি স্পিডে মানুষকে মঙ্গলে নিয়ে যেতে পারে। আমেরিকার প্রিন্সটন প্লাজমা ফিজিক্স ল্যাবরেটরিতে কর্মরত ডক্টর ফাতিমা ইব্রাহিমি এই নতুন রকেটটি ডিজাইন করেছেন। বর্তমানে যে রকেট ব্যবহার করা হচ্ছে তাতে ইলেকট্রিক ফিল্ডের মাধ্যমে পার্টিকেলগুলিকে শুট করা হয়, তবে ফাতিমার তৈরি নতুন রকেটে চৌম্বকীয় ক্ষেত্রের ব্যবহারের গতি আরও বাড়বে। ডেইলি মেইলের রিপোর্ট বলছে, ফাতিমা জানিয়েছেন তিনি 2017 সাল থেকে এই প্রজেক্টে কাজ করছেন। উল্লেখ্য, সূর্য বা তারা থেকে উৎপন্ন শক্তিকে ফিউশন বলা হয়। রকেটের জন্য বিদ্যুৎ উৎপাদনের জন্য বৈজ্ঞানিকরা দীর্ঘদিন ধরে ল্যাবে ফিউশনের উপর কাজ করছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রিন্সটন প্লাজমা ফিজিক্স ল্যাবরেটরি এবং ন্যাশনাল এনার্জি রিসার্চ সায়েন্টিফিক কম্পিউটিং সেন্টারে দেখা গিয়েছে নতুন প্লাজমা থ্রাস্টার কনসেপ্টের মাধ্যমে বেশি স্পিড পাওয়া যেতে পারে। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।